এখানে হচ্ছে তোমার এআই এর যে ক্যারেক্টারাইজেশন, এই যে চার ধরনের আছে, এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এই জিনিসটাই বেশি ইম্পর্ট্যান্ট। তার মধ্যে হচ্ছে এই যে টিউরিং টেস্ট, টোটাল টিউরিং টেস্ট, ক্যারেক্টার মানে মোট কথা হচ্ছে ক্যারেক্টারাইজেশনের এই যে চারটা পার্ট আছে, আমরা চার ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে হিউম্যান এর পার্সপেক্টিভে, রেশনালিটির পার্সপেক্টিভে, আবার থটস এর পার্সপেক্টিভ, আর বিহেভিয়ারাল যে ব্যাপারগুলো, এই চার ভাবে আমরা ভাগ করতে পারি। সো এই চারটা আসলে ইম্পর্টেন্ট এখান থেকে। আর ব্রিফ হিস্টোরি আসলে এই কোন সালে কি হয়েছিল এগুলা, এগুলা জাস্ট জানার জন্য, এগুলা পরীক্ষায় আসার জন্য না। আচ্ছা, আমরা এই স্লাইডে এই চারটা, এই যে চারটা এটাই বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড স্লাইডে যদি যাই, হুম, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি তোমার এই যে পিইএস, যেটা পারফরমেন্স মেজার এনভায়রনমেন্ট অ্যাকচুয়েটর সেন্সর, এইটা হচ্ছে এই এখানকার মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই সেকেন্ড চ্যাপ্টারের, মানে সেকেন্ড যে স্লাইড আছে এখানকার। এবার যদি আমরা ইন ডিটেইলে যাই, ইন্টেলিজেন্ট এজেন্ট কাকে বলে, এটা অ্যাজ এ ডেফিনেশন তুমি দেখতে পারো। কিন্তু এই যে ইন্টেলিজেন্ট এজেন্টের আন্ডারে এই যে পিইএস যেগুলো আছে, যে চারটা মেইন অ্যাসপেক্ট থাকে, যেটা আসলে কনসিডারেশনে নেওয়া হয় একটা ইন্টেলিজেন্ট এজেন্ট ক্রিয়েশনের সময়, তখন এই চারটা যে জিনিস আছে এটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এটা ইম্পর্ট্যান্ট। তারপরে তোমার আহ আর কি ছিল, এখানে কিছু মানে তোমার আছে, যেমন হচ্ছে ফুললি অবজারভেবল ভার্সেস পার্শিয়ালি অবজারভেবল যে বিষয়গুলো আছে, এনভায়রনমেন্টের টাইপ, তারপরে এনভায়রনমেন্ট ডিটারমিনিস্টিক ভার্সেস স্টোকাস্টিক, মানে এই যে ডিফারেন্ট টাইপের যে এনভায়রনমেন্ট, এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট এখান থেকে। হ্যাঁ। আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার এজেন্টের যে টাইপ, এজেন্টের টাইপের এই যে চারটা টাইপ আছে, এই চারটা টাইপের যে কোনো একটা এমন ভাবে প্রশ্নে থাকতে পারে। অনেক সময় দেখছি যে তোমার ধরো যে গোল বেসড এজেন্ট, এটাকে তুমি ব্যাখ্যা করো, মানে এটা দিয়ে আসলে তুমি কি বুঝো, বা ইউটিলিটি বেসড এজেন্ট, এটা বলতে তুমি কি বুঝো। এই চারটার মধ্যে একটা দিয়ে এভাবে বলা হয় অনেক সময়। এই চ্যাপ্টারে এতটুকুই, আর কিছু নেই। এরপরে তুমি যদি আসো হচ্ছে চ্যাপ্টার থ্রি যেটা আছে, এটা আসলে থ্রি এর দুইটা পার্ট। আচ্ছা, আমরা এটা দেখি। এখানে প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা কিভাবে একটা প্রবলেমকে সলভ করি এবং সেটাকে আমরা ছোট ছোট পার্টে কিভাবে ভাগ করি, এগুলো একদম বেসিক কথাবার্তা। স্টেট বলতে কি বোঝায়, মানে এগুলো হচ্ছে এই চ্যাপ্টারটা তুমি সামনের দিকে গেলে তোমার আলটিমেটলি এই যে এই কনসেপ্ট গুলা তোমার লাগবে। এই কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট, যে স্টেট আসলে কি, স্টেট স্পেস কি জিনিস, তারপরে প্রবলেমের সলিউশন বলতে আমরা কি বুঝি, সলিউশন কত ধরনের হয়, একটা প্রবলেমকে যদি আমি ডিসক্রাইব করতে চাই তাহলে তার কি কি কম্পোনেন্ট আছে, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে তো জাস্ট কিছু এক্সাম্পল আছে, যেমন এইট পাজল প্রবলেমের ক্ষেত্রে তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম সেটা এখন এইট পাজল প্রবলেমে অ্যাপ্লাই করি, এন কুইন প্রবলেমে অ্যাপ্লাই করি। এইট পাজল প্রবলেম, এন কুইন প্রবলেম, আহ তোমার দুটোই ইম্পর্টেন্ট আসলে। এরপরে আছে হচ্ছে তোমার এই যে রোমানিয়ার যে একটা এক্সাম্পল আছে। হ্যাঁ, এখানে গোল স্টেটে আমরা কিভাবে যাব, এখানে মানে এই প্রবলেমটাকে আমার জাস্ট ডিফাইন করা, প্রবলেমটাকে ফর্মুলেশন করা। হ্যাঁ, এই প্রবলেমটা দিয়ে যদি বলা হয় যে এটাকে ফর্মুলেট করো, দেন এইভাবে আমরা ফর্মুলেট করতে পারি। সার্চ প্রবলেমকে আমরা কিভাবে ডিফাইন করব, থার্ড চ্যাপ্টারটা কিন্তু পুরাটাই আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কোনো পার্ট আসলে বাদ দেওয়ার মতো নাই, তোমাকে এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। তারপরে একটা সার্চ প্রবলেমকে তুমি কিভাবে ডিফাইন করবা, তার একটা এক্সাম্পল ছিল ওয়াটার জাগ প্রবলেম দিয়ে। বাট এই ওয়াটার জাগ প্রবলেমের এই যে প্রোডাকশন রুল গুলো আছে, এগুলো মুখস্থ করার কিছু না। এই প্রোডাকশন রুল এইরকম, আমাদের যে ডিফাইন এখানে যে ওয়াটার জাগ প্রবলেমটা আছে তার পার্সপেক্টিভে, মানে তার রেসপেক্টিভ প্রোডাকশন রুল হচ্ছে এটা। এখন প্রবলেমটার ডেসক্রিপশন তুমি চেঞ্জ করে ফেললে প্রোডাকশন রুলও চেঞ্জ হবে। ঠিক আছে, ওই সেম জিনিস ওটা নিয়ে কথাবার্তা আছে। এখন এই যে স্টেট স্পেস ট্রি, এই যে ওয়াটার জগ প্রবলেমের স্টেট স্পেস ট্রিটা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যে আমাদের যে ওয়াটার জগ প্রবলেম, আমরা যেই ওই যে
পার্টিকুলার ডেসক্রিপশন আছে যেটা, তার জন্য স্টেট স্পেস ট্রি যদি আমরা ক্রিয়েট করি তাহলে এরকমটা পাই। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সাম অফ সাবসেট, এটা আরেকটা প্রবলেম। সাম অফ সাবসেটের জন্য স্টেট স্পেস ট্রি কেমন হবে সেটা, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। দেন হচ্ছে ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং তো আর কি বলবো, ব্যাক ট্র্যাকিং কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে আমরা কিভাবে প্রুনিং করতে পারি, সে তার কিছু মানে তোমার ইনফর্ম মানে তার কিছু কি বলা যায় কনসেপ্ট তোমার এখানে বলা হয়েছিল। আর একটা প্রবলেম ছিল, সেটা ছিল ফার্মার রিভার ক্রসিং প্রবলেম। আর একটা ছিল হচ্ছে মিশনারিজ অ্যান্ড ক্যানিবালস প্রবলেম। এগুলা তো তোমাদেরকে হচ্ছে ওই যে ল্যাবেও দিছি মনে হয়, মিশনারিজ অ্যান্ড ক্যানিবালস প্রবলেমটা দিছি ল্যাবে। সো ওখান থেকে স্যার, তোমার ওয়াটার জাগের কি ওই যে প্রোডাকশন রুল গুলো পড়ার দরকার আছে? প্রোডাকশন রুল গুলো একবার দেখতে পারো, প্রোডাকশন রুল গুলোতে কি বলছে, বাট ওটা মুখস্থ করে তুমি পরীক্ষার হলে ধরো ওইটা আসবে, তারপর ওই 8-12টা মুখস্থ করে দিবা, মানে এরকম কোশ্চেন দিবে না কেউ দুনিয়ায় কোনোদিন। কারণ হুম। এটা আসলে পুরাই মুখস্থ হয়ে যায়, মানে এটা তো মুখস্থ করার জিনিস না, এটা বোঝার জিনিস। এই জন্য আর কি ওই 12টা যেটা দেখা গেল তুমি 12টা মুখস্থ করে যাচ্ছ, পরীক্ষার হলে তোমার 10টা মনে আছে আর 2টা তুমি বের করতে দেরি হচ্ছে, টাইম কনজিউম হচ্ছে, এই ধরনের কোশ্চেন আসলে থাকবে না। আচ্ছা। তো আচ্ছা, স্যার, হোয়াট ইজ দ্য প্রবলেম তো এমনি সলভ করা যায়, মানে প্রোডাকশন রুল ইউজ না করেও আমার মতো করে সলভ করলে পরে কি হবে নাকি স্যার? হ্যাঁ যদি ওইভাবে যে আসে যে এটা হচ্ছে তোমার প্রবলেম, এবার তুমি এটাকে সলভ করবে কিভাবে, তাহলে হচ্ছে তুমি এটা ওইভাবে সলভ করতে পারো। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, সো এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই। এরপরে যদি যাও যে চ্যাপ্টার 4, প্রবলেম ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সার্চ। এখানে প্রবলেম ডেসক্রিপশনে আগে যেগুলো বলা ছিল আগের চ্যাপ্টারে ওইগুলাই আছে। প্রবলেম ক্যারেক্টারিস্টিক্স, প্রবলেম ডিকম্পোজিশন, একটা বড় একটা প্রবলেমকে আমরা ছোট ছোট প্রবলেমে ভাগ করে ফেলতে পারি, ভাগ করে আমরা ওটাকে সলভ করতে পারি, তার কিছু কনসেপ্ট বলা আছে। একটা সলিউশন স্টেপকে আমরা ইগনোর করতে পারি কিনা, কোন কোন ক্ষেত্রে ইগনোরেবল, কোনটা রিকভারেবল, কোনটা ইররিকভারেবল, এটা একটা ভালো এক্সাম্পল ছিল এখানে। এটা ইম্পর্টেন্ট। একটা প্রবলেম ইউনিভার্স প্রেডিক্টেবল কিনা, কোন কোন ক্ষেত্রে প্রেডিক্টেবল, কোন কোন ক্ষেত্রে প্রেডিক্টেবল না, এটা এক্সাম্পল বেসড যে এই কোশ্চেন গুলা ছিল এগুলা বেশি ইম্পর্টেন্ট। একটা ভালো সলিউশন অ্যাবসলিউট নাকি রিলেটিভ, এটা ইম্পর্টেন্ট। তারপরে একটা সলিউশনের স্টেট হবে, একটা সলিউশন কি স্টেট হবে অথবা নাকি একটা পাথ হবে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এবার হচ্ছে নলেজের রোল আসলে কি। এটা জাস্ট ডেসক্রিপটিভ 1-2 মার্কের একটা কোশ্চেন এরকম থাকলে থাকতেও পারে যে নলেজের রোল কি। হুম, এটা সার্চ অ্যান্ড প্রবলেম সলভিং, আমরা মানে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সার্চ টেকনিকটা এখানে অ্যাপ্লাই করতেছে কিভাবে, তার কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলা পড়তে পারো। বাট এখান থেকে মানে খুব বড় ধরনের কোনো কোশ্চেন আসার মতো নাই আসলে। হ্যাঁ, আর একটা সার্চ স্ট্র্যাটেজিক, মানে তুমি একটা সার্চ টেকনিককে কিভাবে এভালুয়েট করবা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই 4টা জিনিসের উপরে বেস করে তুমি এটাকে এভালুয়েট করতে পারো যে 2টা সার্চ টেকনিক আছে, তার মধ্যে কম্পারিজনের ক্ষেত্রে তুমি এই 4টা জিনিসকে কনসিডার করতে পারো। এরপরে আসছে হচ্ছে আনইনফর্মড সার্চ। আনইনফর্মড সার্চের মধ্যে এই যে টোটাল এই চ্যাপ্টারে আমি বলে দিই এখান থেকেই যে তোমার এখানে কি কি আছে। এখানে বিএফএস ডিএফএস আছে, ডেপথ লিমিটেড, আইটারেটিভ ডিপেন্ডিং, ইউনিফর্ম কস্ট সার্চ আর বাই ডিরেকশনাল। এর মধ্যে বাই ডিরেকশনালটা হচ্ছে কম ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে খুব ইন ডিটেইলে কিছু নাই। বাকি যে 5টা আছে এগুলা তো তোমার আসলে জানতেই হবে, এখান থেকে কিছু বাদ দেওয়ার কিছু নাই, এখানে সবগুলাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনোটা কোনোটা রেখে কোনোটা পড়ার মতো না আসলে। বিএফএস জানলে তোমার ডিএফএস জানতে হবে, ডিএফএস জানলে তুমি ডেপথ লিমিটেড সার্চ কি 2 মিনিটে বুঝে যাবা। তারপরে আইটারেটিভ ডিপেন্ডিংটাও তুমি এই পর্যন্ত এই 3টা শিখলে এটা শিখতে তোমার 1-2 মিনিট লাগবে। আর ইউনিফর্ম কস্ট সার্চটা এটা একটু ভালো করে দেখবা।
এই আর কি, এই চ্যাপ্টারে আর কিছু বলছি না, পরেরটাতে চলে যাই। ইনফর্মড সার্চের ক্ষেত্রে কি আছে, এই আনইনফর্মড সার্চ এবং ইনফর্মড সার্চের মধ্যে পার্থক্য কি, এটা বেশ ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে তুমি আসো হচ্ছে হিউরিস্টিক বলতে আমরা কি বুঝি, হিউরিস্টিক সার্চ আসলে কি জিনিস, এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা ছিল। এরপরে তোমার এখান থেকে বেসিক একটা সার্চ অ্যালগোরিদম, এটা পড়ার কিছু নাই। বেসিক সার্চ অ্যালগোরিদম, ওপেন কে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে বারবার চেঞ্জ করব। ওপেন এক সময় স্ট্যাক হবে, বেস্ট ফার্স্ট সার্চের ক্ষেত্রে একটা হবে, তারপর ডিএফএস এর ক্ষেত্রে একটা হবে। সো ওপেন, এটা তুমি জাস্ট একবার দেখতে পারো যে বেসিক সার্চ অ্যালগোরিদম বলতে এখানে কি বোঝাইছে। বাট অ্যাকচুয়ালি তোমার যেটা লাগবে, এখান থেকে তুমি বেস্ট ফার্স্ট সার্চটা ভালো করে করবা, গ্রিডি সার্চ কি এটা দেখবা, দেন তুমি চলে যাও এ স্টার অ্যালগোরিদম, মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা, এটা হচ্ছে তোমার এ স্টার অ্যালগোরিদম। আচ্ছা, আমার এক সেকেন্ড, আমার হচ্ছে পিসির কানেকশনটা অফ হয়ে গেছে ইন্টারনেট প্রবলেমের কারণে। আসছে আবার, দাঁড়াও 1 মিনিট। ওকে, এর মধ্যে তোমার এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার এ স্টার অ্যালগোরিদমটা। এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এ স্টার অ্যালগোরিদমটা, এটা বলা যায় যে চোখ বুজে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এ স্টার অ্যালগোরিদমের এক্সাম্পল এখানে দেওয়া আছে, এগুলা তো দুইটা এক্সাম্পল আছে, দুইটাই করবা। এক্সট্রা আরো কিছু এক্সাম্পল দেখে যাবা। এবং এ স্টার এর মধ্যে এই যে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে অ্যাডমিসিবিলিটি আর একটা হচ্ছে কনসিস্টেন্সি। এটা এটা ভালোভাবে একদম শিখে যাবা। আর কখন এটা অপটিমাল হবে, অপটিমালিটি অফ এ স্টার অ্যালগোরিদম। আর যে কোনো অ্যালগোরিদম শিখলে তার সাথে সাথে তার প্রপার্টি তো শিখবাই। সো এই গেল হচ্ছে আমাদের 6 নাম্বার চ্যাপ্টার। এবার সাথে আসো, আমরা একটু আগে যে এ স্টার শিখলাম, এ স্টার ইম্পর্টেন্ট একটা বিষয়, আর একটা হচ্ছে যে তোমার আইটারেটিভ ডিপেন্ডিং এ স্টার। সো এ স্টার যখন তুমি শিখবা, আইটারেটিভ ডিপেন্ডিং এ স্টার তেমন কিছুই না, এটা শিখতে তোমার হয়তো আর 2 মিনিট কনসেপ্টটা শিখতে লাগবে। সো এটাও ইম্পর্টেন্ট, এটাও ভালোভাবে দেখবে, তার এক্সাম্পল গুলা করবা, এখানে বাদ দেওয়ার কিছু নাই আসলে। এরপরে হিল ক্লিম্বিংটা, এই যে আরেকটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হিল ক্লিম্বিং। এই যে হিল ক্লিম্বিং তোমার এখান থেকে ভালোভাবে বুঝতে হবে যে হিল ক্লিম্বিং কি। হিল ক্লিম্বিং এখানে কিছু কিছু কেসে হচ্ছে তোমার এটা কোনো একটা লোকাল ম্যাক্সিমাতে আটকে যেতে পারে, কেন আটকে যায়, কি কি জন্য হয় এরকম। তো এই জিনিসগুলো অবশ্যই দেখবা। এবং এইখানে হচ্ছে এই যে তোমার 4টা ডিফারেন্ট লিমিটেশন, হিল ক্লিম্বিং এর লিমিটেশন কি, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এগুলা ভালোভাবে দেখবা। ঠিক আছে, আর এই চ্যাপ্টারে তো তেমন কিছু না, এটা ছোট। এইটা চলে যাও, এখান থেকে এই যে 8, 9, 10, এই যে বিষয়গুলো আছে, এগুলা এগুলো হচ্ছে একটা সেট আকারে ধরতে পারো তুমি, যে নলেজ রিপ্রেজেন্টেশন, এখান থেকে এই যে লজিক্যাল, প্রোডাকশন রুল, সিমান্টিক নেট, নেটওয়ার্ক এবং ফ্রেম রিপ্রেজেন্টেশন, আমরা ওই যে একদম সিমান্টিক নেট পর্যন্ত এবং ফ্রেমে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এগুলা। বাট এই যে লজিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা আমরা দেখছিলাম, এইটাতেই আমার 3টা না 4টা স্লাইড লাগছিল আর কি টোটাল। সো এখানে এই যে এইখানে আমি কিছুই বলতেছি না, যেমন এই এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে যা আছে সবই তোমরা জানো, একদম ওই ডিসক্রিট মেথড যা ছিল তাই। সো এখানে কিচ্ছু বলার নাই, এটা এটা অতটা ইম্পর্টেন্ট নাও আসলে, মানে এখান থেকে সরাসরি কিছু আসার মতো নাই। বাট এই যে ফার্স্ট অর্ডার লজিকের মধ্যে তুমি এই যে কিভাবে ম্যান পিটার ম্যান পল, এই যে এই যে লেখাগুলো, মানে এটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ফার্স্ট অর্ডার লজিকে কনভার্সনটা। ঠিক আছে, এখান থেকে বেসিক্যালি তোমার, আর জিনিসটা এমন ভাবে যে তুমি ধরো প্রথমে কিছু অংশ বাদ দিয়ে পরবর্তীতে যে পড়তে গেলে তুমি বুঝবাও না, একটা আরেকটার সাথে কানেক্টেড। সো এইটা হয় তুমি রিস্ক নিয়ে পুরোটা বাদ দিতে পারবা, অথবা তুমি হচ্ছে পুরোটা পড়বা, এছাড়া এখানে আর কোনো সাজেশন নাই। ঠিক আছে, এখানে কিছু কোনো অংশ রেখে কোনো অংশ পড়ার সুযোগ নাই। যেমন এই প্রেডিকেট লজিকে তোমার কনভার্সন,
এই যে এটা তোমার লাগবেই যদি তুমি এই চ্যাপ্টারে হাত দিতে চাও। ঠিক আছে, এবার যখন তুমি কনভার্ট করার পরে এবার ওর উপরে ইনফারেন্স রুল গুলো অ্যাপ্লাই করবা, ইনফারেন্স রুল গুলো অ্যাপ্লাই করে নতুন আর একটা সেন্টেন্স ক্রিয়েট করবা কিভাবে এটা তোমার। এবং যখন তুমি ইনফারেন্স রুল অ্যাপ্লাই করতে যাবা আলটিমেটলি তোমার কনভার্ট করা লাগবে। তার মানে আগের চ্যাপ্টার পড়ে এসে তারপরে এই চ্যাপ্টার তোমার পড়া লাগবে। মডুস পোনেন্স, তারপরে মডুস টলেন্স, এগুলো অবশ্য পুরনো জিনিস। দেন বাট এই যে তোমার রেজলিউশনটা তোমার ভালোভাবে পড়তে হবে যদি তুমি এই এই তিনটা চ্যাপ্টার যদি ঠিক মতো ইয়ে করতে চাও, যেমন 8, 9, 10, এই তিনটা চ্যাপ্টার থেকে আনসার করতে চাইলে তোমার রেজলিউশন, রেপুটেশন, তারপরে ক্লজ ফর্মে নিতে হয় কিভাবে, এগুলা তোমার মাস্ট পড়াই লাগবে। এগুলা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তারপরে এই যে কনজাংটিভ নর্মাল ফর্মে নেওয়ার জন্য যে 9টা স্টেপ আছে, এই 9টা স্টেপ সরাসরি তোমার ওরকম কোনোদিন আমি দেখি নাই যে এই 9টা স্টেপ কি লেখো, এরকম নর্মালি আসে নাই। কিন্তু আসছে কিরকম, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে বলছে যে এইটাকে ক্লজ ফর্মে নাও। তার মানে তুমি যদি ক্লজ ফর্মে নেওয়ার প্র্যাকটিসটা করো দু একটা এক্সাম্পল দিয়ে, তাহলে তুমি মোটামুটি ভাবে এটা মানে যে কোনো ইয়া দিলে, সেন্টেন্স দিলে তুমি আসলে ওইটাকে ক্লজ ফর্মে নিয়ে ফেলতে পারবা, মানে নিতে পারবা প্র্যাকটিস করে যদি যাও। কিন্তু ওই যে এইটার পরে এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে এই স্টেপ, এটাই ভাবে লেখার মতো যে এটা কিভাবে করব আমরা ওইটা লিখো, এরকম কোথাও কোনোদিন আসতে দেখি নাই। মানে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আসতে দেখছি। হুম। আর এটার হচ্ছে, আচ্ছা, আট তো আট তো ইজি, 9, 10 এবং 11, 10-এ যেটা আমরা শিখছি ওইটারই একটু এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে 11-তে। যেমন ওই রেজুলেশনের আরো কিছু এক্সাম্পল দিছে, কিন্তু ওই রেজুলেশন করার ক্ষেত্রে ইউনিফিকেশন নামে একটা কনসেপ্ট ছিল। যেমন ওই দুইটা যদি আমার ম্যাচ, মানে দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু তোমার হচ্ছে আলাদা হতে পারে। যেমন ধরো হচ্ছে এই এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল আর লিওনিড হচ্ছে তার একটা ইনস্ট্যান্স। সো এক্স কে আমরা লিওনিড এবং এক্স কে আমরা হচ্ছে একই জিনিস ধরতে পারি। সো ওই জিনিসটা ছিল হচ্ছে ইউনিফিকেশন। সো ইউনিফিকেশনের কনসেপ্টটা তোমার লাগবে আলটিমেটলি যখন তুমি রেজুলেশন রিপুটেশন করবা। সো এটা তোমার লাগবে। ফরওয়ার্ড রিজনিং অ্যান্ড ব্যাকওয়ার্ড রিজনিং দুইটা কনসেপ্ট ছিল। হ্যাঁ, তো এই দুইটা অবশ্যই দেখা লাগবে। মানে এই একটা একটার সাথে কানেক্টেড, এগুলা এখান থেকে বাদ দেওয়ার কিছু নাই। দেন এই যে গেম প্লেয়িং এর দুইটা চ্যাপ্টার আছে, গেম প্লেয়িং এর দুইটা চ্যাপ্টার আবার একটা সেট হিসেবে তুমি ধরতে পারো। যে এখান থেকে মাস্ট কোশ্চেন থাকে। গেম প্লেয়িং এর এই দুইটা চ্যাপ্টার থেকে মাস্ট কোশ্চেন থাকবে। তারপরে এর আগে আমরা যে চারটা চ্যাপ্টারের যে সেট দেখলাম, যে 8, 9, 10, 11, এখান থেকে মাস্ট কোশ্চেন পাবা তুমি। এখন সেটা 10 পাও না 15 পাও এটা শিওর বলা যায় না। আবার গেম প্লেয়িং থেকে তুমি কোশ্চেন পাবা, সেটা ধরো যে তোমার 7 থেকে 12, 13 এরকম মার্কের মতো পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। আর এর আগে আমরা যেগুলা দেখলাম, যেমন 1, 2 চ্যাপ্টার থেকে তুমি ধরো যে 10 মার্কের মতো সর্বোচ্চ পাবা। 3, 4, 5 থেকে 15, 15 মার্কের মতো একটা পাওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, 15 বা 20 মার্কের। 3, 4, 3, 4, 5, 6, 7ও ধরো ওর মধ্যে 20 মার্কের পাবা শিওর। আর গেম প্লেইং থেকে তুমি পাবা ওই যেটা বললাম। তো এখানে গেম ট্রি কি, এখানে কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই, বুঝছো? যে তুমি ধরো যে কোন একটা অংশ বাদ দিয়ে পরে সেকেন্ড স্লাইডটা পড়লা, মানে গেম প্লেইং এর একটা আরেকটা পড়লা, এভাবে হবে না। So, এগুলা ইম্পর্টেন্ট, বাট এর মধ্যে আর কি কি, যেমন ওই যে মিনিম্যাক্স অ্যালগোরিদমটা কি, মিনিম্যাক্সিং, ওইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, যে মিনিম্যাক্স অ্যালগোরিদম এখান থেকে। তারপরে যে প্রিলিমিনারি ব্যাকটা ভ্যালু বলতে আমরা কি বুঝি, এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর ফাইনালি এখান থেকে হচ্ছে তোমার এই যে মিনিম্যাক্স অ্যালগোরিদম তো বললাম, এটা ইম্পর্টেন্ট। পরেরটাতে যদি তুমি আসো, মানে আচ্ছা, আমি যদি গেম প্লেয়িং এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলি, তাহলে সেটা হচ্ছে প্রুনিং। ঠিক আছে, তোমার জিরো সাম গেম গেল, গেম সার্চ ট্র্যাডিশনাল গেম, মিনিট, কোথায় গেল? আচ্ছা, সেম জিনিস, ও সরি।
আলফা বেটা প্রোনিং, ঠিক আছে? গেম প্লেয়িং এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আলফা বেটা প্রোনিং। একদম কিছু যদি না পড়ো, মানে এমনও যদি কেউ থাকো যে এখান থেকে কিচ্ছু পড়বা না, তাও সে যেন অন্তত অ্যাটলিস্ট আলফা বিটা প্রুনিংটা করে যাও। দেখবা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলাতে যে এটা তোমার এমন কোন ইয়ার নাই যে নর্মাল এখান থেকে কিছু টাচ করে নাই। আলফা বিটা প্রুনিংটা অবশ্যই করে যাবে, ঠিক আছে? তাই যদি করো তাহলে তোমার এটা শেষ হয়। দেন হচ্ছে এইটুকু এই পর্যন্ত যদি করো তাহলে তুমি আবার কোশ্চেনে তো অপশন থাকে, তুমি ধরো যে 90+ মার্কের অ্যান্সার করতে পারার কথা। আর এরপরে যেগুলো আছে ওগুলা থেকে একটু বলে দেই। আসছে। একটু স্লো, একটু না বেশ ভালোই স্লো। দাঁড়াও, আমার আবার ডেস্কটপের নেট কানেকশন চলে গেছে দেখি। ওকে, আসছে। তো এনএলপি তে তোমার এখানে কি কি ছিল? এনএলপি এর বেসিক যে কনসেপ্ট গুলা, এনএলপি কি, তারপরে ওই এনএলপি কি এটা হচ্ছে একটা কোশ্চেন। তারপরে তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা পার্ট আর একটা হচ্ছে জেনারেশন একটা পার্ট। এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এন্ড জেনারেশন, এদের মধ্যে পার্থক্য কি, এটা জাস্ট এমনি দেখবা। তারপরে এখান থেকে আর কি ইম্পর্টেন্ট আছে, টেক্সট সিমিলারিটির মধ্যে, ওকে এগুলা জাস্ট দেখবা, এগুলো আসার মতো কিছু না। নলেজ অফ গ্রামার, লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আচ্ছা, দেখো এইখানে এনএলপি এর পার্টে এই যে অংশগুলো আছে যে মরফিম, ওয়ার্ডস, ফ্রেজ এন্ড সিকোয়েন্স, তার মধ্যে হচ্ছে তোমার মরফোলজি, সিনট্যাক্স, সিমান্টিক্স, প্রাগমেটিক্স, এই ডেফিনেশন গুলা ইম্পর্টেন্ট এখান থেকে। হ্যাঁ, এই যে মরফোলজিক্যাল অ্যানালাইসিস, লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাকটিক অ্যানালাইসিস, দেন সিম্যান্টিক অ্যানালাইসিস, এই যেগুলো আছে প্রাগমেটিক অ্যানালাইসিস, এগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট। মানে অ্যাজ এ ডেফিনেশন হিসেবে এগুলো ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে পার্স ট্রি জেনারেশন। সো পার্স ট্রি জেনারেশনের ক্ষেত্রে ধরো দুই ধরনের পার্স ট্রি জেনারেট, তো বটম আপ আবার হচ্ছে টপ টু বটম, দুই ধরনের। সো তোমার আসলে যেটা করতে হবে যে মানে বটম আপ পার্স ট্রি জেনারেট করতে বললে এভাবে করবা, অথবা টপ টু বটম করো, এটাই বেশ টাফ আর কি। টপ ডাউন পার্সিং বা বটম আপ পার্সিং যাই হোক। তো এটা এটা ইম্পর্টেন্ট, পার্সিংটা ইম্পর্টেন্ট। আর তেমন কিছু নাই এখানে, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। ওকে, আর একটা ছিল এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেমের মধ্যে এক্সপার্ট সিস্টেম কি, কেন আমাদের এক্সপার্ট সিস্টেম দরকার, এটা দেখবা। আর এক্সপার্ট সিস্টেমের যে কম্পোনেন্ট গুলা কি কি থাকে, এক্সপার্ট সিস্টেম শেলের মধ্যে কি কি পার্ট আছে, তার মধ্যে ওই কোন কোন পার্ট কিভাবে কাজ করে, ইউজার কোন পার্টের সাথে কানেক্টেড থাকে, নলেজ ইঞ্জিনিয়ারের রোলটা কি থাকে, এই জিনিসগুলা দেখবা। এগুলো ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, ওগুলা নিয়েই কথাবার্তা আছে এই পর্যন্ত। দেন হচ্ছে রুলস। রুলস এর মধ্যে ওই যে বলছিলাম সিমান্টিক নেটওয়ার্ক। সিমান্টিক নেটওয়ার্ক কি, সিমান্টিক নেটওয়ার্ক কিভাবে কাজ করে, একটা সিমান্টিক নেটওয়ার্কের এক্সাম্পল ভালোভাবে বুঝবা।
দেন ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন যদি থাকে, তার একটা ধরো এই ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলাকে সিম্যান্টিক নেটওয়ার্কে কনভার্ট করো। সো ওইটা করতে হবে। সিম্যান্টিক নেটওয়ার্কের পরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রেমস। ওই সিম্যান্টিক নেটওয়ার্কের কি কি অসুবিধা আছে, কেন আমাদের ফ্রেমে আসতে হলো, সেইগুলা নিয়ে একটু পড়াশোনা আছে এখানে। ইনহেরিটেন্স অফ ফ্রেম প্রপার্টিস, এই এগুলা হচ্ছে টুকটাক জিনিসপত্র তোমার একটু দেখা লাগবে। আর একটা হচ্ছে স্ক্রিপ্ট। ঠিক আছে, স্ক্রিপ্ট এখানে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে তোমার ফ্রেমস, সিম্যান্টিক নেটওয়ার্ক, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট। তিনটাই হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশনের ওয়ে। নলেজ রিপ্রেজেন্টেশনের আমরা যেরকম প্রপোজিশনাল লজিকের মাধ্যমে আমরা একভাবে করছিলাম, ওইটা একটা ওয়ে ছিল। আর বাকি ছিল এই তিনটা ওয়ে, সেই তিনটা ওয়ে এখানে দেওয়া আছে। তবে এই তিনটা মিলে, মানে তিনটা মিলে একসাথে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা ধরো 5 থেকে 8 মার্কের মতো, তার বেশি এখান থেকে আসার, মানে 8 সর্বোচ্চ, তাও আসার কথা না। ঠিক আছে। আরেকটা ছিল ক্রিপ্টারিথমেটিক প্রবলেম। ক্রিপ্টারিথমেটিক প্রবলেম বেশ ইম্পর্ট্যান্ট। এখান থেকে কোশ্চেন পাওয়ার সম্ভাবনা মানে বলা যায় 90%। ক্রিপ্টারিথমেটিক প্রবলেমটা করে মানে দু একটা প্রবলেম নিয়ে সলভ করে যাবা, মানে এখান থেকে সহজে মার্কটা তোলা যায়। যদি হয় তাহলে তুমি ফুল মার্কটা পাচ্ছ। এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস। এখানে তো কোনো সাজেশন নাই, এখানে তো ছোট একটা টপিক। ঠিক আছে। আর যেহেতু এখনো তোমাদের পরীক্ষা মনে হয় 4 দিন পরে না, 12 তারিখে, 13 তারিখ স্যার। 11 তারিখ, 13 না 13। 13। আচ্ছা, জি। 9, 10, 11, 12, 4 দিন মাঝখানে এখনো আছে, সো এনাফ। তুমি অনেক হিউজ টাইম পাইছো। পরীক্ষা সবারই ভালো হবে আশা করি। আর আপনি কি থাকবেন পরীক্ষার সময়? আহ মনে হয়